করে প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশে খুব ভালোবাসেন, বিশেষ করে কয়েকটা কারণ। একটা বড় কারণ হচ্ছে যে আমরা প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গা মানুষকে আশ্রয় দিয়েছি, বাংলাদেশ আশ্রয় দিয়েছে। আর তার্কি যেহেতু বর্তমান বিশ্বের মজলুম মানুষের পাশে সবসময় আছে, আপনি ফিলিস্তিন বলেন, আপনি ইরাক বলেন, আপনি সিরিয়া বলেন, আপনি লিবিয়া বলেন, এবং আমাদের আরাকান, তো এই কারণে আমাদেরকে উনি খুব ভালোবাসেন। আর আপনি জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং সৈয়দ আব্দুল কাদের মোল্লা সহ যখন আমাদের নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেন, তখন তুরস্ক এই বিষয়গুলিকে নিয়ে বাংলাদেশে বলেছিল জাস্টিস কায়েম করার জন্য তৎকালীন ফেসিলিটি গভর্নমেন্টকে, যে আপনারা জাস্টিস কায়েম করেন। এবং আপনি জেনে থাকবেন যে এরদোগান তখন কিন্তু রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছিল, বিশ্বের একমাত্র দেশ যারা বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল এই ঘটনার কারণে আর কি। সব কিছু মিলে প্রেসিডেন্ট এরদোগান সহ একে পার্টির যদি বলেন বা তুরস্কের অন্যান্য পার্টিরও বাংলাদেশে অনেক বেশি আগ্রহ আছে। আমি গত সপ্তাহে তুরস্ক গিয়েছিলাম, আমির জামান তুরস্ক গিয়েছিলেন, সেখানে হাই অফিসিয়ালস অনেকগুলো মিটিং হয়েছে, সেইখানে তারা বাংলাদেশের সাথে কীভাবে থাকা যায় নিয়ে কথা বলেছেন। এবং আগামী দিনে আমি বিশ্বাস করি তুরস্ক বাংলাদেশের সাথে কাজ করবে ইনশাআল্লাহ। তুরস্কের সম্মানজনক শিক্ষকতার পেশা ছেড়ে আপনি বাংলাদেশে পচা গলা রাজনীতি জয়েন করেছেন, এই ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। শুরুতে আপনার চেঞ্জ টিভির দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন যে আমি তুরস্কে ছিলাম এবং তুরস্কের ইউনিভার্সিটি টিচার ছিলাম সেখানে। আলহামদুলিল্লাহ ভালো ছিলাম সেখানে। আমাদের 3টা বাচ্চা আলহামদুলিল্লাহ। এই বাচ্চা ওয়াইফকে নিয়ে একটা সুখের সংসারই ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার একা ভালো থাকাটা এটা এনাফ না। আমার মাতৃভূমির, আমার জন্মস্থানের মানুষগুলো যেখানে কষ্টে আছে, এই মহানগরী, যেই মহানগরীতে লাখ লাখ মানুষ, এই গাজীপুরের কথা বলছি, লাখ লাখ মানুষ, এই মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, এরপরে আপনার যাতায়াত ব্যবস্থা, তাদের সার্বিক জীবনযাপনের মান যেখানে অনেক বেশি খারাপ, সেখানে আমার মতো একজন মানুষের একা একা ভালো থাকাটা এটা খুব ভালো কাজ না। আর একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন খায়রুন নাস মায়ানফাউন নাস, সর্বোত্তম মানুষ সেই যে মানুষের উপকার করে। আমাকে দিয়ে যদি গাজীপুরের একটা মানুষের ছোট্ট একটা উপকার হয়, আমি মনে করি জীবনের সার্থকতা এখানেই। এই কারণেই দেশের বাইরে সব কিছু বাদ দিয়ে তুরস্কে চলে আসা, এই গাজীপুর মানুষের পাশে দাঁড়ানোর জন্য, দেশের জন্য কিছু করার জন্য এবং দেশকে কিছু দেওয়ার জন্য। দ্বিতীয় হলো যে আপনি তুরস্ক শাখা জামাত ইসলামের সভাপতি ছিলেন, সেখানে দীর্ঘদিন থাকার অভিজ্ঞতা এবং সেখানকার উন্নয়নের পলিসিগুলোকে আপনি আপনার সংসদীয় এলাকায় কিভাবে কাজে লাগাবেন? দেখেন, আমি তুরস্কে 11 বছর থাকার কারণে আমি দেখেছি যে একটা দেশ কীভাবে দাঁড়ায়। একটা দেশ যখন যোগ্য শাসক পায়, সৎ শাসক পায়, তখন একটা দেশ কীভাবে আগাইতে পারে। আপনি জেনে থাকবেন যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের এখন প্রেসিডেন্ট, উনি আগে প্রাইম মিনিস্টার ছিলেন। প্রায় 22 বছর ধরে তুরস্কে একই পার্টি ক্ষমতায়, তারা দেশকে সিগনিফিক্যান্টলি পরিবর্তন করেছে। তুরস্ক একসময় আমাদের মতো চিকিৎসা ব্যবস্থা দুর্বলতা ছিল, তারা এই চিকিৎসা ব্যবস্থাকে একটা ইউনিফাইড, এবং এটা বলা হয় ইউনিভার্সাল হেলথ কেয়ার, মানে হচ্ছে সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা, তারা এই ব্যবস্থাটা প্রতিষ্ঠা করতে পেরেছে। এবং এই কারণে তুরস্কে এখন চিকিৎসাটা খুবই সহজলভ্য। এক নম্বর হচ্ছে যে মানুষের ওখানে সব ধরনের মেডিকেল টেস্ট ফ্রি, ডাক্তার দেখানো ফ্রি, সকল ধরনের অপারেশন ফ্রি, এবং প্রত্যেকটা মহল্লাতে কমিউনিটি ক্লিনিক আছে, যেখানে 2 থেকে 15 জন ডাক্তার আছে। তারা চাইলেই যে কেউ এই ডাক্তারের অ্যাক্সেস পায় এবং কোনো টাকা খরচ করতে হয় না। শুধুমাত্র আপনার যখন ওষুধ কিনতে যাবে, সেখানেও আপনার কিন্তু 80% টাকা গভর্নমেন্ট দেয়, 20% টাকা দিতে হয় হচ্ছে মানুষকে। আর বাংলাদেশে আপনি যদি দেখেন যে বাংলাদেশে আমাদের হসপিটালগুলোর অবস্থা খুব ভয়াবহ খারাপ। আমি টঙ্গী হসপিটালে গিয়েছিলাম সেদিন, দেখেছি যে ডেঙ্গু রোগী, ডায়রিয়ার রোগী, চিকুনগুনিয়ার রোগী তারা ফ্লোরে শুয়ে আছে, ওয়াশরুমগুলো নষ্ট, এবং ম্যাক্সিমাম হসপিটালগুলো কিন্তু এই অবস্থা। তো আমরা চাই যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে এইভাবে পরিবর্তন করব। আপনি জানেন যে আমাদের আমি ডাক্তার শফিকুর রহমান ডাক্তার, উনি সোহরাওয়ার্দী উদ্যানে পড়ে গিয়েছিলেন বক্তব্য দিতে গিয়ে, তখন তো ওনার হার্টে 5টা ব্লক ধরা পড়ে। উনি কিন্তু দেশের বাইরে যান না চিকিৎসা করানোর জন্য, দেশে চিকিৎসা করিয়েছেন এবং বলেছেন যদি আমি দেশের বাইরে যাই তাহলে আমার দেশের কৃষক, শ্রমিক, মজুর এবং হচ্ছে যে আমাদের যারা খেটে খাওয়া মানুষ, তাদের চিকিৎসা ব্যবস্থা কীভাবে পরিবর্তন হবে। এভাবে করে শুধুমাত্র চিকিৎসা ব্যবস্থা না, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, মানুষের সার্বিক জীবনযাত্রার মান এটা যেন সুন্দর হয়। এই জন্য আমরা টার্কি থেকে শুরু করে তুরস্ক বলেন, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, ইউরোপিয়ান কান্ট্রি বলেন, এদের যে এক্সপিরিয়েন্সগুলো আছে, জাপানের এক্সপিরিয়েন্স বলেন, চায়নার এক্সপিরিয়েন্স বলেন, এগুলো বাংলাদেশে আমরা কাজে লাগাতে চাই। আপনি হঠাৎ প্রার্থী হয়েছেন, আরো আগে কেন পরিকল্পনা করবেন? দেখেন, আমাদের আসনটা হঠাৎ হয়েছে, ঠিক আছে, আমাদের গাজীপুর 6টা, এটা হঠাৎ করেই হয়েছে। এবং এই কারণেই যেহেতু আসনও হঠাৎ, তাহলে প্রার্থীরা হঠাৎ হবে, এটা কিন্তু স্বাভাবিক আর কি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কে নিয়ে আপনি একটি বই লিখেছিলেন, সেই বইটি বেশ আলোচিত হয়েছে।
শোনা যায় এরদোয়ানের সাথে আপনার ভালো সম্পর্ক এবং একে পার্টির সাথেও আপনার ভালো সম্পর্ক সখ্যতা আছে। সেই সম্পর্কের সুফল কিভাবে বাংলাদেশ পেতে পারে? আমি 2018 সালে প্রেসিডেন্ট এরদোয়ানকে নিয়ে বই লিখি এবং 18 সালের 6ই মার্চ প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে এটা আমি বইটা প্রদান করি। উনি খুব খুশি হয়েছিলেন যে বাংলাদেশের একজন মানুষ তাকে নিয়ে বই লিখেছে। দেখেন, তুরস্ক বিশেষ করে প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশে খুব ভালোবাসেন, বিশেষ করে কয়েকটা কারণ। একটা বড় কারণ হচ্ছে যে আমরা প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গা মানুষকে আশ্রয় দিয়েছি, বাংলাদেশ আশ্রয় দিয়েছে। আর তার্কি যেহেতু বর্তমান বিশ্বের মজদুর মানুষের পাশে সবসময় আছে, আপনি ফিলিস্তিন বলেন, আপনি ইরাক বলেন, আপনি সিরিয়া বলেন, আপনি লিবিয়া বলেন, এবং আমাদের আরাকান, তো এই কারণে আমাদেরকে উনি খুব ভালোবাসেন। আর আপনি জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং সৈয়দ আব্দুল কাদের মোল্লা সহ যখন আমাদের নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেন, তখন তুরস্ক এই বিষয়গুলিকে নিয়ে বাংলাদেশে বলেছিল জাস্টিস কায়েম করার জন্য তৎকালীন ফেসিলিটি গভর্নমেন্টকে, যে আপনারা জাস্টিস কায়েম করেন। এবং আপনি জেনে থাকবেন যে এরদোগান তখন কিন্তু রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছিল, বিশ্বের একমাত্র দেশ যারা বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল এই ঘটনার কারণে আর কি। সব কিছু মিলে প্রেসিডেন্ট এরদোগান সহ একে পার্টির যদি বলেন বা তুরস্কের অন্যান্য পার্টিরও বাংলাদেশে অনেক বেশি আগ্রহ আছে। আমি গত সপ্তাহে তুরস্ক গিয়েছিলাম, আমাদের আমির জামাত তুরস্ক গিয়েছিলেন, সেখানে হাই অফিসিয়ালস অনেকগুলো মিটিং হয়েছে, সেইখানে তারা বাংলাদেশের সাথে কীভাবে থাকা যায় নিয়ে কথা বলেছেন। এবং আগামী দিনে আমি বিশ্বাস করি তুরস্ক বাংলাদেশের সাথে কাজ করবে ইনশাআল্লাহ। ঢাকায় রাজনীতিক হিসাবে আপনি নতুন, মানুষ কোন কারণে আপনাকে ভোট দিবে বলে আপনি মনে করছেন? দেখেন, আমি রাজনীতি হিসেবে নতুন বলে ভুল হবে। আমি টঙ্গীতে প্রায় 14 বছর কাজ করেছি, ছাত্র শিবিরের তাওয়ার মিল্লাত মাদ্রাসার সভাপতি ছিলাম, টঙ্গী অঞ্চলের সভাপতি দায়িত্বে ছিলাম। আমি এখানে থেকে 2010 থেকে শুরু করে 13 সাল পর্যন্ত বা 14 সাল পর্যন্ত টঙ্গীর যত আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি, নেতৃত্ব দিয়েছি। আমি হাজার হাজার মিছিল করছি, কলেজ গেট, চেরাগালি, হোসেন মার্কেট, আমাদের এই রোডটাতে। তো এই জন্য টঙ্গী রাজনীতি নতুন বলে ভুল হবে। আমরা এখানে শত শত মিছিল নেতৃত্ব দিয়েছি, হরতালের সময় রাস্তায় ছিলাম, আন্দোলনের রাস্তায় ছিলাম, মানুষকে নিয়ে, টঙ্গীর মানুষকে নিয়ে আমরা রাস্তায় ছিলাম। 2008 এবং 13 সালে জাতীয় নির্বাচন এবং লোকাল গভর্নমেন্ট নির্বাচনে আমি টঙ্গী অঞ্চলের শিবিরের সমন্বয়কারী ছিলাম। এই কারণে টঙ্গীর মানুষের সাথে, গণমানুষের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক আছে। টঙ্গীর প্রত্যেকটা মানুষের সাথে, টঙ্গীর আমাদের সমস্যাগুলো আমি জানি, যে এখানে আমাদের সমস্যাগুলো কী আছে, আমাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, আমরা এটা চিন্তা করছি, পরিকল্পনা করছি। এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী কতটুকু জেতার সম্ভাবনা তৈরি করতে পেরেছে? দেখেন, আমি তো প্রায় 20 দিন ধরে কাজ করতেছি, মানুষের কাছে যাচ্ছি, আগেও আমি ইলেকশনে কাজ করছি। তো এইবার কাজ করতে এসে দেখলাম যে প্রায় 80 থেকে 90% মানুষ তারা বলতেছে যে আমরা আপনাদেরকে ভোট দেবো, এটা নিশ্চিত, আমাদের কাছে আসতে হবে না, আমরা আপনাদের ভোট দিয়ে দিচ্ছি, এই ধরনের আর কি। তো বড় একটা পরিবর্তন যাচ্ছে। কিন্তু এই গাজীপুরে যদি 80-90% মানুষ আমাদেরকে পজিটিভ বলে, তাহলে সারা দেশে কী হতে পারে এটা এটা সহজে অনুমেয়। আমি বিশ্বাস করি যে এইবার বাংলাদেশে একটা রেকর্ড হবে। আমাদের আমির জামাতকে আমি বলেছি যে এইবার এমন একটা রেকর্ড হওয়ার সম্ভাবনা আছে যে আপনি হয়তো চিন্তাও করেন না যে এই আসনটা আমাদের হয়ে যাবে, ওই আসনটা আমাদের হয়ে যাবে। আর একটা বিপুল ভোটে জামাত ইসলামী জয়লাভ করবে। মানুষের চেহারা, মানুষের হাসি, মানুষের কথা সেটা প্রমাণ করছে। এবং আপনি দেখেছেন যে ছাত্র শিবিরের প্যানেল যেগুলো আমাদের ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, সবগুলি জায়গায় ছাত্র শিবির যেভাবে সমর্থন করেছে, আমার বিশ্বাস যে গণমানুষ জামাত ইসলামী তার চেয়ে বেশি, জামাত ইসলামী তার চেয়ে বেশি সমর্থন করবে ইনশাআল্লাহ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে
আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।